হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা তো ইংরেজি গ্রামার অনেকেই করেছি, আমাদের হয়তো সকলের পাশেই গ্রামারের কপির মধ্যে নোট লেখা আছে, ঠিক আছে। এবং যে শব্দগুলো তোমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ এইগুলা নিয়ে তো বিশেষ করে নোট তো লেখা থাকবেই, ঠিক না? তো এই নোটগুলো আমাদের মাথায় কতদিন থাকে? একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকবে, হয়তো 1 মাস। অর্থ আমি যদি রিভিশন দেই ঠিক মতো তাহলে 2 মাস বা 3 মাস, বা বেশির তো বেশি, বেশির চেয়ে বেশি আমি বলতে পারি 1 বছর থাকবে। কিন্তু আজকে আমি এই যে 6টা শব্দ আছে, 6টা শব্দ দেখেই হয়তো অনুভব করতে পারছো যে এই শব্দগুলো আসলে কখন ব্যবহার হয়, অর্থাৎ কোন ধরনের বাক্যের মধ্যে এই শব্দগুলো আমরা ব্যবহার করি। তো আমরা ইংরেজি গ্রামার করার সময় এই ধরনের শব্দ দিয়ে বাক্য যে আসে না এরকম তো হতেই পারে না। পরীক্ষা যে কোনো ধরনের এক্সাম দেই না কেন, পরীক্ষায় তো আসেই, ঠিক আছে। তো এই কারণে আমি ভাবলাম যে এই 6টা শব্দ দিয়ে আমি ভিডিও তৈরি করা যাক, যাতে আজকে থেকে এই ভিডিও দেখার পর তোমাদের মনের মধ্যে অন্তত এই 6টা শব্দ দিয়ে বা এই 6টা শব্দ কোন ধরনের বাক্যে বসে সেই বিষয়ে যেন তোমাদের মনের মধ্যে এক বিন্দু ও সন্দেহ না থাকে, ঠিক আছে। তো এই উদ্দেশ্য নিয়ে আমি ভিডিওটা তৈরি করছি। শেষ পর্যন্ত দেখো, আমার প্রচেষ্টা এটাই থাকবে যে আমি একদম উদাহরণের সহিত আমি বোঝাবো যে এই এ লিটিল, দি লিটিল এবং লিটিল, ফিউ, এ ফিউ এবং দি ফিউ আসলে কোথায় বসে, অর্থাৎ আমরা এগুলোর সঠিক ব্যবহার কোথায় করি, কোন ধরনের বাক্যের মধ্যে করি, ঠিক আছে। তো চলো শুরু করি। তো প্রথম কথা হচ্ছে এই শব্দগুলো আমরা কোন বাক্যে বসবে সেটা জানার আগে আমরা জানতে হবে যে সেই শব্দ তিনটা বা ছয়টা, তিনটা যে শব্দ আছে সেই শব্দগুলো আসলে কি, বা এই দুটা, এই জোড়া যে শব্দ আছে, এই তিনটা করে জোড়া শব্দ আছে, এই শব্দগুলোর মধ্যে আসলে পার্থক্য কি। পার্থক্য মানে কি, যে ফিউ কখন বসে, লিটিল কখন বসে, এইটা আমাকে আগে জানতে হবে। তো তোমরা মনে রাখবে, লিটিল যে শব্দটা আছে সেই শব্দটা দেখানোর জন্য আমরা কিভাবে বাক্য বা কোন ধরনের বাক্যের মধ্যে লিখব, সেটা হচ্ছে যখন যে কোনো একটা বস্তুর আমরা পরিমাণ দেখাতে যাব, ঠিক আছে। যে কোনো একটা বস্তুর পরিমাণ উল্লেখ করে আমরা দেখাতে যাব যে এই বস্তুটা এতটুকু আমাদের গড়ে আছে, এই বস্তুটা এতটুকু এই পরিমাণে আমাদের গড়ে আছে, তখন লিটিল ব্যবহার হয়। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, পরিমাণ আসলে কি? পরিমাণ হচ্ছে যে বস্তুগুলা সাংখ্যিক মান হিসেবে দেখানো যায় না, মানে গণিতের সংখ্যা হিসেবে আমরা প্রকাশ করতে পারি না। যেমন আমরা কি চালকে গণতে পারবো নাকি? চাল। আমরা কি চিনিকে গণতে পারবো নাকি? পারবো না অবশ্যই, কারণ এইগুলোকে আমরা গ্রামারের নিয়ম অনুযায়ী, আমি তো গ্রামার উল্লেখ করছি না, কারণ গ্রামার শুনলে অনেকেরই মনে বই আসে আমি গ্রামার বলে আমি পড়াচ্ছি না। এগুলো আমরা শুধু জানবো যে এগুলার ব্যবহার আসলে কোথায়, কখন, কিভাবে হয়, ঠিক আছে। আর জানা মানেই গ্রামার জানা, ঠিক আছে। আগে আমাকে গ্রামার বলে মাথার মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। তো চাল, চিনি, এরকম আরও কিছু দ্রব্য আছে, যে দ্রব্যগুলো, যেমন আমি লিখতে পারি দুধ, ঠিক না? তারপরে আমি লিখতে পারি জল। এই বস্তুগুলোকে বা এই দ্রব্যগুলোকে বা এই পদার্থগুলোকে যাই বলো না কেন, বিজ্ঞানের ভাষায় পদার্থ বলা হয়, হ্যাঁ, সমাজের ভাষায় দ্রব্য বলা হয়, ঠিক আছে। তো এগুলোকে আসলে গোনা যায় কি, অর্থাৎ এগুলোকে আমি সংখ্যায় দেখাতে পারবো নাকি? কখনো পারবো না, সম্ভব না। অর্থাৎ যে বাক্যের মধ্যে, অর্থাৎ যে ধরনের বাক্যে তোমরা চাল, চিনি বা এরকম আনকাউন্টেবল নাউন, বা গ্রামারের মতো এটা, এগুলাকে কি বলা হয়? আনকাউন্টেবল নাউন। মানে যে নাউনগুলা, যে নামগুলা, যে বস্তুর নামগুলা আমরা গণে দেখাতে পারি না, ঠিক না? তো এই বাক্যগুলা বা এই শব্দগুলার বা এই বস্তুগুলার পরিমাণ দেখানোর জন্য যে বাক্য ব্যবহার করি, সেই বাক্যের মধ্যে লিটিল লাগবে, এ লিটিল লাগবে, দি লিটিল লাগবে। বুঝতে পারছো? কোনো বস্তুর পরিমাণ দর্শানোর জন্য, বা যে কোনো কিছু হতে পারে তার পরিমাণ, যাকে আমরা গুনতে পারি না। আমি যদি বলি নলেজ, একটা শব্দ আছে নলেজ, KNOWLEDGE, নলেজ। নলেজ কি গোনা যায় নাকি? তোমার মাথায় কতটুকু জ্ঞান আছে তুমি কি গুনতে পারবে? কখনো না। তো নলেজ ইজ অলসো আই কল ইট অ্যাজ এ আনকাউন্টেবল নাউন, মানে আমি এটাকে কি বলবো? আনকাউন্টেবল নাউন, মানে গণনা করা যায় না। তো এইরকম নলেজের পরিমাণ আমি দেখানোর জন্য আমি কি ফিউ ব্যবহার করবো নাকি? কখনো না। লিটিল, এ লিটিল, দি লিটিলের মধ্যে ব্যবহার হবে, অর্থাৎ এই শব্দগুলোর বা এই ধরনের নাউনের, আনকাউন্টেবল নাউনের পরিমাণ দেখানো হয়। বোঝা গেছে? ফিউ কি? ফিউ হচ্ছে যে বস্তুগুলা বা যে দ্রব্যগুলা বা যে কোনো জিনিসের, আমি সংক্ষেপে বলে কি বলতে পারি, যেরকম এখানে দ্রব্য, বস্তু, পদার্থ যাই বলো না কেন, যে কোনো জিনিসের পরিমাণটাকে সাংখ্যিক মান হিসেবে দেখানো যায় বা প্রদর্শন করা যায় বা বলা যায়। যেমন আমি যদি লিখি আপেল,
দেখো আপেল, আপেল কি হয়? আপেল তো আমরা গুনতে পারি। তার মানে এটা কি হচ্ছে? সংখ্যা এক দুই, একটি আপেল, দুটি আপেল, তিনটি আপেল, এভাবে আমরা দেখাতে পাচ্ছি। তারপর মনে করো মানুষ, হুম, মানুষকে কি করা যায়? গোনা যায়। এই কারণে যখন কোনো বাক্যের মধ্যে মানুষের সংখ্যার পরিমাণ, আপেলের পরিমাণ বা যে কোনো বস্তুর পরিমাণ, হ্যাঁ, সেটা শুধু বস্তু নাউন বলে যে চলবে এরকম না, নলেজ যে আছে, নলেজের মতো এখানে অনেক কিছু শব্দ আসবে। এই শব্দগুলো যখন আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি তখন এই ধরনের বাক্যের মধ্যে আমরা ফিউ, এ ফিউ, দি ফিউ ব্যবহার করব। ঠিক আছে, মনে রাখবে। প্রথমে আমরা এইগুলার পার্থক্য বুঝলাম। পার্থক্য কি? লিটিল, লিটিল, দি লিটিল কখন বসবে? যে বস্তুগুলা বা যে সকল জিনিসের পরিমাণ দেখানোর জন্য আমরা কোনো সংখ্যা ব্যবহার করব না। ঠিক আছে, তখন আমি যেমন চাউল, চিনি, দুধ, নলেজ মানে জ্ঞান, হ্যাঁ, বা এক্সপিরিয়েন্স যাকে আমরা বলি অভিজ্ঞতা, যে আমার অভিজ্ঞতা অনেক আছে, আমি কি বলবো আমার কাছে ফিউ অভিজ্ঞতা আছে নাকি? যে আমার কাছে একটি অভিজ্ঞতা আছে, দুটি অভিজ্ঞতা আছে? কখনো না। সেই কারণে আমরা লিটিল, লিটিল, দি লিটিল ব্যবহার করব। বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারছি। হ্যাঁ, আমি কথা দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখার পর আমাকে বলবে যে এই 6টা শব্দ কোন জায়গায় কোন বাক্যের মধ্যে ব্যবহার হয়। যদি কোনো ডাউট থাকে আমি ভিডিও ডিলিট করে দেবো, জাস্ট কমেন্টের নিচে জানাবে। ঠিক আছে, তো দেখো ফিউ, এ ফিউ, দি ফিউ কখন বসে? আমি কি বললাম যে যে সকল বস্তুগুলা কোনো বাক্যের মধ্যে সেই বস্তুগুলোর পরিমাণ বা সংখ্যা হিসেবে প্রদর্শন করা হয় সেই সময় আমরা বাক্যের মধ্যে কী ব্যবহার করব? ফিউ, এ ফিউ, দি ফিউ। এখন যেহেতু আমি পার্থক্য বুঝে গেলাম, সেই শব্দগুলোর মধ্যে লিটিল যে শব্দটা আছে সেটা আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যে সকল বস্তুগুলো গোনা যায় না এটার ব্যবহার হয়। হ্যাঁ, আর ফিউ হচ্ছে সাংখ্যিক মান, যেগুলো সংখ্যায় গণনা করা যায় সেগুলোর মধ্যে ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে লিটিলের মধ্যে 3টা লিটিল আছে। 3টা লিটিল মানে একটা লিটিল, দুইটা এ লিটিল, 2 নম্বরটা, 3 নম্বরটা কি হয়? দি লিটিল। হ্যাঁ, এখানে 3টা ফিউ আছে, ফিউ, এ ফিউ, দি ফিউ। ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দেখো মনোযোগ দিয়ে। মনে করো আমার কাছে এক গ্লাস, প্রথম লিটিলটা আমি বোঝাচ্ছি। মনে করো আমার কাছে এক গ্লাস জল আছে, হ্যাঁ, এক গ্লাস জল আছে এবং জলটা আমি রান্নাঘরে রাখলাম, কিচেন রুমে আমি রাখলাম। কিচেন রুমে রাখার পর কি করেছে? ঘরের মধ্যে একটা ছোট্ট শিশু এসে জলটা একদম ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পর গ্লাসটার মধ্যে একদম নিচে একটুখানি জল রয়েছে। হ্যাঁ, এখন আমাকে প্রশ্ন করলো আমার মা। কি প্রশ্ন করেছে? জলটা শিশুয়ে ফেলে দিয়েছে, দেখো তো আর কতখান রয়েছে জলের, বা কতটুকু জল গ্লাসের মধ্যে রয়েছে। তখন আমি বলবো, কি বলবো? পরিমাণ দেখো, কি ছিল? পুরা ভর্তি ছিল না? তো যদি ভর্তি থাকে এবং ফেলে দেয়, ফেলে দেওয়ার পর অবশিষ্ট একদম না বরাবর, না বরাবর মানে কি? যে পরিমাণ নেই বললেই চলে, মানে কি? নেগেটিভ বললেই চলে, নেগেটিভ, একদম নাই বললেই চলে। তখন এই যে পরিমাণটা আছে সেই পরিমাণটার ক্ষেত্রে আমি কি লিখতে পারি? যে গ্লাসের মধ্যে একদম লিটিল ওয়াটার আছে, লিটিল। তো আমি কি লিখতে পারি? যে দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস। কি বলবো? দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস। বুঝতে পারছো কখন লিটিল ব্যবহার হবে? আমি আবার রিপিট করছি। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হলো ভালো করে বোঝানো, তোমরা ভালো করে বোঝা। তো আমি এই নাকে বরাবর, অর্থাৎ নেগেটিভ থাকা, একদম নেই বললেই চলে, এই পরিমাণে জলটাকে আমরা কি লিখব? লিটিল ওয়াটার। ঠিক আছে, লিটিল ওয়াটার। হ্যাঁ, তারপর আছে কি? এ লিটিল। এ লিটিল কি হতে পারে? এ লিটিল হবে যখন এই গ্লাসটার মধ্যে আমি আরেকটু জল ভরে দিলাম। হ্যাঁ, আরেকটু জল ভরে দিলাম। মনে করো এই জলটা এতটুকু আছে, হ্যাঁ, এতটুকু আছে। জলটা কি হয়েছে? গ্লাসটার প্রায় অর্ধেক ভরে গেছে। এখন এই অর্ধেক জলটার পরিমাণটাকে আমি যখন বলবো, আমার মা যদি বলে জল একটু ঢেলে দাও, ঢালার পর আমাকে যদি প্রশ্ন করে, ঠিক আছে, যে জলটা দেখো তো কতটুকু আছে, বা এই জলটাকে দিয়ে আমি চা বানাতে পারবো কি না, ঠিক আছে, তো যদি পারি, বা যে বস্তুটা আমি ব্যবহার করে বা যতটুকু জল আছে এটা ব্যবহার করে যদি আমরা চা বানাতে পারি, অর্থাৎ চা বানানোর জন্য এই জলের পরিমাণ উপযোগ্য, মানে হয়ে যাবে জল, মানে চা বানানো, তখন আমি কি লিখতে পারি? যে দেয়ার ইজ এ লিটিল ওয়াটার। কি বলবো? এ লিটিল ওয়াটার। অর্থাৎ আমি ছবির সাহায্যে লিখলে এইভাবে লিখতে পারি। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি, দেখো এটা গ্লাস তো হয়নি, খাপ মনে করো একটা। হ্যাঁ, এটা হচ্ছে কি? একটা খাপ। এটার ভিতরে প্রায় একদম ভর্তি নয় কিন্তু ভরপুর আছে, যে পরিমাণে চা আসে সেটা যে কোনো একজন ব্যক্তি খেলে সন্তুষ্ট হবে। তার মানে পজিটিভ, মানে সেটার মধ্যে যে পরিমাণ বস্তুটা আছে, যে পরিমাণ জলটা বা তরল পদার্থটা আছে, সেটা যে কোনো একজন খেলে না বলবে না, মানে নেগেটিভ কথা বলবে না যে আমাকে চা একটুখানি দিয়েছে যার জন্য আমার তৃষ্ণাই মেটেনি, এরকম তো বলবে না, ঠিক না? তো
যে সকল বাক্যের মধ্যে যে কোনো বস্তুর পরিমাণ আছে বলে আমরা ধারণা করতে পারি যেটা আমাদের প্রয়োজন পূর্ণ হবে, ঠিক আছে, তখন আমরা লিখতে পারি যে দেয়ার ইজ এ লিটিল টি ইন দ্য কাপ। বুঝতে পারছি, দেয়ার ইজ এ লিটিল ইন দ্য কাপ। আর লিটিল কখন ছিল? যখন জলটা শিশু কি করেছে, ফেলে দিয়েছে, এবং গ্লাসের মধ্যে নাই বললেই চলে। নাই বললেই চলে মানে কি, যে পরিমাণে জল আছে সেটা আমি খেয়ে আমার তৃষ্ণা মিটবে না, তার মানে কি নাই আমি ধরবো, সেই জন্য আমি লিখতে পারি দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস। তো আমি জল দিয়ে বোঝাচ্ছি, বুঝতে পারছি। এখন দি লিটিল কখন বসবে? আমরা আর্টিকেল, তোমরা হয়তো যারা যারা আর্টিকেল জানো, আর্টিকেলের মধ্যে এরকম বাক্য ছিল, কিন্তু আর্টিকেলের মধ্যে আমরা ব্যবহার করেছিলাম এ কখন বসে, এন কখন বসে, দি কখন বসে। কনসেপ্ট আমি সম্পূর্ণ অফলাইন ক্লাসে আমি ক্লিয়ার করেছি, যদি তোমাদের প্রয়োজন হয় কমেন্টে জানাবে, অবশ্যই আমি বানানোর চেষ্টা করব। অবশ্যই করব যদি চেষ্টা হয়, যে কারণ এই ভিডিওটা দেখে যদি মনে করো তোমরা অনেক কিছু শিখতে পারছো, তো অবশ্যই জানাবে কমেন্ট করে। তো যাই হোক, আর্টিকেলের কথা আমি এখানে আনছি না, যদিও আমি বলছি কেন উল্লেখ করছি যে আর্টিকেলের মধ্যে এ এন দি থাকে, আর দির মধ্যে এখানে দি ওয়ার্ডটা আছে, শব্দটা আছে না? তো দি লিটিল কখন হয়? দি লিটিল হচ্ছে কোনো নির্দিষ্ট একটা পরিমাণ জলের বোঝানোর ক্ষেত্রে। যেমন আমি বলতে পারি যে দি লিটিল LITTLE লিটিল ওয়াটার ইজ এনাফ, ENOUGH, এনাফ ফর ফুলফিলিং, FULFILLING, fulfilling the thirsty, THIRSTY, thirsty of all student, STUDENT, স্টুডেন্ট। মানে আমি বাংলায় কি বলছি, লিখছি, ইংরেজিতে কি লিখেছি, যে দি লিটল ওয়াটার ইজ এনাফ ফর ফুলফিলিং দ্য থার্স্টি অফ অল স্টুডেন্ট। মানে যে ছাত্ররা আছে সবাই, অল স্টুডেন্ট মানে কি সবাই, সকল ছাত্ররা, থার্স্টি মানে কি তৃষ্ণা, জলের তৃষ্ণা, ফুলফিল করবে মানে মেটাবে, কি কতটুকু ওয়াটারে? দি লিটল ওয়াটারে। দি লিটল ওয়াটার মানে কি নির্দিষ্ট একটা জলের পরিমাণ বোঝানো হচ্ছে। এই গামলার মধ্যে যতটুকু জল থাকুক না কেন, মনে করো একটা 200 লিটারের সিনটেক্স আছে, একটা ড্রাম আছে, ড্রামের মধ্যে 200 লিটার পুরো ভর্তি জল আছে। আমি বললাম যে এই যে জলটা আছে, এই জলটা মানে কি নির্দিষ্ট, শুধু এই জলটাই বোঝাচ্ছে। তো এই জলটা ক্ষেত্রে আমি কি ব্যবহার করব, যে দি লিটল ওয়াটার। এই যে এই পরিমাণে জলটা ছাত্রদের তৃষ্ণা মেটানোর জন্য, এনাফ মানে যথেষ্ট। বুঝতে পারছি যে লিটিল কখন বসে? নাকে বরাবর, যাকে তৃষ্ণা মিটতে পারে না, একদম নাই বললেই চলে, যে কোনো জিনিস, সেটা চিনি হতে পারে, চাউল হতে পারে। মনে করো আমার ঘরে প্রত্যেকদিন চাউল লাগে 3 কেজি, ঘরের মধ্যে আছে শুধুমাত্র 250 গ্রাম। তো 250 গ্রাম চালে কি আমাদের ঘরের ভাত চলবে নাকি? সবাই খেতে পারবে নাকি? অবশ্যই না। যার কারণে আমি বলবো দেয়ার ইজ লিটিল রাইস ইন মাই হোম, আমার ঘরে লিটিল রাইস, ঠিক আছে। যদি মনে করো আমার ঘরে প্রত্যেক দিন 3 কেজি চালের প্রয়োজন, কিন্তু আমার ঘরে আছে 2 কেজি আরও আদা 500 গ্রাম, তার মানে 2.5 কেজি বলতে পারি। তো 2.5 কেজি চাল যেহেতু আমার 3 কেজি লাগে, মানে কি যদি আমাদের ঘরের পরিবারের সদস্যরা 2-1 বার বেশি অতিরিক্ত খায়, তখন 3 কেজি লাগে, আমি এভাবে বলতে পারি। আর মনে করো আমাদের মোটামুটি 2.5 কেজি চালে হয়ে যায়, তখন আমি কি লিখতে পারি, যে 2.5 কেজি চালটাই আমার কি ব্যবহার করব, এ লিটিল লিখব। কেন? কারণ আমার 2.5 কেজি চালটাই আমাদের সম্পূর্ণ পরিবারের ক্ষুধার্ত মেটাচ্ছে, অর্থাৎ প্রয়োজন পূর্ণ হচ্ছে, তার মানে পজিটিভই কাজ করছে। তো যে বস্তুগুলো পজিটিভলি কাজ করে, তখন আমি কি লিখতে পারি, দেয়ার ইজ এ লিটিল রাইস ইন মাই হোম। এখানে আমি কি লিখতে পারি, দেয়ার ইজ এ লিটিল টি ইন দ্য কাপ। বুঝতে পারছো? ঠিক আছে। দি লিটিল কখন বসবে? আমার ঘরে মনে করো কি বলবো, 1 মাসের জন্য চাল রাখা আছে। 1 মাসের জন্য 1 বস্তা চাল রাখা আছে। আমি বললাম যে দ্য লিটিল রাইস কি ব্যবহার করছে, দ্য লিটিল রাইস ইজ এনাফ ফর ফুলফিলিং দ্য, কি বলবে, ডিমান্ড অফ দ্য ফুড ফর 1 মান্থ ফর দিস ফ্যামিলি। মানে এই পরিবারের জন্য এই যে চালের পরিমাণটা আছে, এই চালটায় এই পরিবারের সম্পূর্ণ 1 মাসের চাহিদা মেটাবে। বুঝতে পারছো কি বলছি আমি? তো তোমরা আশা করি বুঝতে পারছো যে দি লিটিল কখন বসবে। বা এইভাবে আমরা লিখতে পারি যে দি লিটিল নলেজ, LITTLE, লিটিল নলেজ, KNOWLEDGE, নলেজ, হেল্পড, HELPED,
হিম টু সাকসিড, SUCCEED, সাকসিড মানে কি, এটা 2 নম্বর বাক্য ধরতে পারো। দি লিটল নলেজ হেল্পড হিম টু সাকসিড, তার মানে কি, দি লিটল নলেজ মানে যে নলেজটা, যে পরিমাণ জ্ঞান তার কাছে ছিল, এই সম্পূর্ণ জ্ঞানটাকে আমি নির্দিষ্ট বলে ধরছি যে এই নলেজটাই, শুধুমাত্র এই নলেজটাই কি করেছে, নির্দিষ্ট মানে কি, উল্লেখ করে পরিমাণটা দেখানো আছে যে এই নলেজটাই তাকে কি করেছে, হেল্প হিম মানে তাকে সাহায্য করেছে কিসের জন্য, সাকসিড, সফলতা পাওয়ার জন্য বা সফল হওয়ার জন্য। আশা করছি আমি স্পষ্ট বোঝাতে পারছি তোমাদের। তো লিটিল দি লিটিল দিয়ে যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? অবশ্যই আমি চেষ্টা করব আরও সরল ভাষা বুঝিয়ে দেওয়ার। তারপর চলো আমরা যাই FU এবং দি ফিউর মাধ্যমে, ঠিক আছে? তো যেরকম লিটিল দি লিটিল আছে, ঠিক একই রকম FU দি ফিউ বসানো হয়। যেমন মনে করো আমি পরিমাণটা দিচ্ছি, ফিউ যেহেতু কোন সময় ব্যবহার করা হয়, সাংখ্যিক মান। এখানে যেগুলো ব্যবহার করেছে চাল, দুধ, চা, নলেজ, এগুলো কি গণা যায় নাকি, যায় না, সেই কারণে আমরা লিটিল দি লিটিল ব্যবহার করেছি। FU দি ফিউর জন্য আমি কাহিনী উদাহরণ দিচ্ছি। মনে করো যে একটা মিটিং আমার বাড়িতে, আমার বাড়িতে একটা সভা তৈরি করেছি, মিটিং। এই মিটিংয়ের মধ্যে 20 জন সদস্যর থাকা প্রয়োজন, 20 জন মেম্বার, মেম্বার। একটা মিটিং, একটা সভা আমি তৈরি করেছি এবং সবার মধ্যে সদস্য হিসাবে 20 জন তৈরি, মানে 20 জন মেম্বারের প্রয়োজন হয়। এখন আমি কি করলাম, সবাইকে নিমন্ত্রণ করলাম, ঘরে আসলো, আসার পর দেখা গেল যে 20 জন মেম্বারের মধ্যে শুধুমাত্র এসেছে 4 জন, ঠিক আছে? শুধুমাত্র কতজন, 4 জন। এবং সবার সভাপতি প্রেসিডেন্ট আমাকে ফোন করে বলল যে স্যার, আপনার ঘরে কতজন সদস্য এসেছে, হাউ মেনি মেম্বার কেম টু ইয়োর হোম ফর মিটিংয়ের জন্য কতজন সদস্য এসেছেন। আমি কি বলবো, 4 জন কি, 20 জনের মধ্যে 4 জন এসেছে, তার মানে না বরাবর বলতে পারি 4 জন এসে কি হবে, মিটিং তো হবে নাকি, মিটিং তো হবে না। তার মানে মিটিং তো বন্ধ করতেই হবে, মানে কি কাজটা আমি করতে পারবো নাকি? 20 জনের সদস্যের মধ্যে আমি 4 জন মেম্বার দিয়ে আমি মিটিং করলে বাকি 16 জন কি বলবে, যে আমাদের অনুমতির কি সম্মান নাই নাকি, আমাদের কথার ভাষার কি সম্মান নেই নাকি, আমাদের সমর্থন ছাড়া এই বা কীভাবে সিদ্ধান্ত নিয়ে নিলে, ঠিক না কথা? তো সেই জন্য আমি কি বলবো, সভাপতিকে এটাই বলবো যে দেয়ার ইজ অনলি ফিউ, কি বলবো, মেম্বার কেম টু মাই হোম, দেয়ার ইজ অনলি ফিউ মেম্বার কেম টু মাই হোম, মানে অনলি ফিউ মানে কি, ফিউ মানে হচ্ছে না বরাবর, মানে নাই বললেই চলে, ফিউ মেম্বার। তখন কি বলবো, 4 জন সদস্য কতজনের মধ্যে, 20 জনের মধ্যে। 20 জনের মধ্যে যদি 2 জনও আসতো বা 3 জনও আসতো বা 5 জনও আসতো, তখন নাই বললেই চলে। অর্থাৎ আমি বলতে পারি যে অর্ধেকের চেয়ে কম হলে আমি নাই বললেই চলে, নেগেটিভ, কারণ আমার কাজটা হবে না, সম্ভব না। যার কারণে আমি লিখতে পারি যে দেয়ার ইজ অনলি ফিউ মেম্বার কেম টু মাই হোম, আমার ঘরে কতজন এসেছে, ফিউ মেম্বার। ফিউ মানে একদম নেগেটিভ নম্বর, যে নম্বরটা আমরা উল্লেখ না করলেই চলে, বুঝতে পারছি? ঠিক আছে। তারপর FU কখন আসবে, একই সিচুয়েশনে, একই পরিস্থিতিতে আমি বুঝিয়ে দিই। FU আসবে যখন 20 জন মেম্বারের মধ্যে 15 জন থেকে 19 জনের মধ্যে যে কোনো একজন উপস্থিত হলে। অনেকে এখানে ডাউট থাকতে পারে যে এরকম তো পরিস্থিতি আসতে পারে, 20 জন না 200 জন দিবে, তখন আমরা কতজন বললে আমরা FU ব্যবহার করব? এটা নয়, তোমরা এইভাবে মনে রাখবে যে FU হচ্ছে যখন যে কোনো একটা কাজ কোনো রকম করা যায়, মানে যদি সদস্য 20 জন হয়, আমরা 50% কতজন, 20 জনের অর্ধেক কতজন, 10 জন, তো 10 জন হলে আমরা কাজটা চালাতে পারবো, কারণ 10 জনের কথার মূল্যটা বাকি 10 জন তো অবশ্যই দেয় আমরা সাধারণত মিটিং করলে, ঠিক আছে না? তো আমি মিটিং দিয়ে বুঝাচ্ছি কারণ বুঝবে, ভালো করে বোঝার জন্য, ঠিক আছে? তো 15 জন থেকে 19 জন বা 11 জন এসেছে, তাহলে আমি অনুভব করতে পারছি যে সভাটা চালু করা যাবে, শুরু করা যাবে, যে সবার মধ্যে আমাদের কাজ, যে কাজের উদ্দেশ্যে সভা ডেকেছিলাম, কাজটা সম্পন্ন হবে, কাজটা উদ্দেশ্যটা পূর্ণ হবে আমার মনে হয়। সেই কারণে আমি এটাকে কি বলবো, পজিটিভলি নেব। পজিটিভলি মানে কি, যে আমার কাজটা হবে, ঠিক আছে? আগে যেহেতু 4 জন এসেছিল, হবে না বলে আমি ফিউ লিখেছিলাম, হবে ফিউ, তখন আমি কি ব্যবহার করব, হবে, কাজটা হবে, মানে কি কতজন এসেছে, 10 জন চেয়ে বেশি, যার কারণে আমি FU ব্যবহার করব। তো আমি কি লিখতে পারি, যে দেয়ার ইজ FU মেম্বার কেম টু মাই হোম, বা দেয়ার ইজ FU মেম্বার প্রেজেন্ট অ্যাট মাই হোম, আমার ঘরে বর্তমানে উপস্থিত আছে কতজন, FU মেম্বার, মানে কি কামচালাও টাইপ মানে কি, যে মিটিংটা, সভাটা চালু করা যাবে, এই রকম সংখ্যার সদস্যরা এসে উপস্থিত হয়েছে। বুঝতে পারছি? যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাবে। তারপর ছিল কি, দিফিউ। দিফিউ কি বলবো, আরে ভাই এইটার মতোই তো এটাই হবে, কিভাবে দেখো,
আমি যদি বলি মনে করো দুটা গ্রুপ বানালাম, হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর গ্রুপ, এটা 2 নম্বর গ্রুপ, হ্যাঁ, এই 1 নম্বর গ্রুপ 2 নম্বর গ্রুপ। 1 নম্বর গ্রুপে আছে 10 জন লোক, 2 নম্বর গ্রুপে আছে 15 জন লোক, হ্যাঁ। ওরা কি করলো, ওরা সবাই এই দুইটা গ্রুপ মিলে একটা কাজ করেছে, যে কাজটা অত্যন্ত প্রশংসনীয়। মনে করো আমার ঘরের পাশে বা আমাদের গ্রামের মধ্যে একটা রোড তৈরি করেছে, রাস্তা, হ্যাঁ। তো আমাকে এসে ইঞ্জিনিয়ার বলল যে এই রাস্তাটা কাজ করতে কতজন মানুষ লেগেছে। তা আমি কি এখানে মানুষ কি গ্রুপে গ্রুপে গিয়ে মানুষ গণবো নাকি? কখনো না। আমি কি বলতে পারি যে দি ফিউ পিপল হেল্পড টু বিল্ড দ্য রোড। ওকে, দি ফিউ পিপল কি বোঝাচ্ছে, যে কোনো একটা নির্দিষ্ট দল বা কোনো নির্দিষ্ট সংখ্যক দলে লোকে মিলে এই রোডটাকে কি করেছে, তৈরি করেছে। বুঝতে পারছো? যেরকম এখানে ছিল যে একমাত্র এই নলেজটাই তাকে সফল হতে চেষ্টা করেছে, মানে সাহায্য করেছে, ঠিক আছে। ঠিক এইরকম নির্দিষ্ট একটা দলকে, বা এখানে মনে করো একটা দল আছে যে দলের মধ্যে 10 জন মানুষ, হ্যাঁ। আমাকে কেউ প্রশ্ন করলো এখানে কতজন লোক আছে, ওরা কি, ওদের দ্বারা কি সম্ভব হবে নাকি কাজটা শেষ করা? আমি বলতে পারি যে দেয়ার আর দ্য ফিউ পিপল, কি বলবো, দ্য ফিউ পিপল, হ্যাঁ। তা আমি লিখতে পারি দ্য ফিউ পিপল ইজ এনাফ ফর কমপ্লিটিং দিস টাস্ক, মানে এই কাজটা সম্পন্ন করতে এই লোকগুলোর জন্যই যথেষ্ট হবে, ঠিক আছে। এইভাবে বলতে পারি। তো তাছাড়া আমি এইভাবে বলতে পারি, আমি যদি পরিমাণ বলি, হ্যাঁ, মনে করো ফিউ, আমি মনে করলাম যে 100টা আপেল আমাকে দেওয়ার কথা, 100টা আপেল, হুম। আমার বসে আমাকে, মনে করো আমি আপেলের দোকানে কাজ করছি, 100টা আপেল আমাকে দেওয়ার কথা, আমি শুধুমাত্র পেলাম 10টা আপেল, হুম। আমার বস আমাকে জিজ্ঞাসা করলো যে কয়টা আপেল পেয়েছো, আমি কি বলবো, 100টার মধ্যে 10টা, না বললেই চলে। আরে ভাই 10টা তো আমি নিজে নিজেই খেয়ে নেব, ঠিক না? এরকম তো হতে পারে না ব্যবসায়। তো আমাকে বসের সঙ্গে, বসকে 10টাই বলতে হবে, 10টা আপেল আছে। তো এই 10টার পরিমাণ দেখানোর জন্য আমি ফিউ ব্যবহার করব না, কি কখনো না, কি ব্যবহার করব, ফিউ আপেলস। তো আমি বলবো যে ম্যানেজার আমাকে প্রশ্ন করতে পারে যে হাউ মেনি আপেল ইউ হ্যাভ রিসিভড, আমি বলবো কি যে আই হ্যাভ রিসিভড ফিউ আপেল। ফিউ মানে কি, একদম কম সংখ্যক, না বললেই চলে, ঠিক আছে। তারপরে আমি যদি এখানে 20টার 10টার মধ্যে আমি যদি 30টা ব্যবহার করি, বা 30টা রিসিভ করি, বা 50টা রিসিভ করি, তো দেখা যাচ্ছে যে 100র মধ্যে প্রায় 30% বা 50% আপেল আমি অলরেডি আমার হাতে এনেছি, বা আমার যে সাপ্লায়ার ছিল, সাপ্লায়ারের কাছ থেকে আমি পেয়ে গিয়েছি। তার মানে আমি বসকে বলতে পারি আই হ্যাভ রিসিভড এ ফিউ আপেল, তখন ফিউ বলবো না, ঠিক আছে, এ ফিউ আপেল বলবো, ঠিক আছে। তারপর আমাকে যদি বস প্রশ্ন করে সবগুলো আপেল পেয়েছো নাকি, আমি বললাম যে সবগুলো আপেল পেয়েছি, তার মানে কয়টা আপেল আছে, 100টা। এখন প্রশ্ন করলো এই আপেলগুলো দিয়ে কি পূজাটা চলবে বা পূজার কাজটা চলবে, ঠিক আছে। পূজা না, যে কোনো একটা অনুষ্ঠান ভাবতে পারো, ঈদ হতে পারে, পূজা হতে পারে, হ্যাঁ, যে কোনো রিচুয়াল, যে কোনো অনুষ্ঠান, ধার্মিক অনুষ্ঠান হতে পারে। আমাকে প্রশ্ন করলো যে ইজ দিজ আপেলস আর এনাফ ফর দিস রিচুয়াল, মানে এই রিচুয়াল, এই অনুষ্ঠানের জন্য আপেলগুলো কি যথেষ্ট হবে নাকি, ঠিক আছে। আমি কি বলবো যে দ্য ফিউ আপেল, হুম, দ্য ফিউ আপেল আই হ্যাভ কি বলবো, আমার কাছে কি আছে, দি ফিউ আপেল, মানে কি অনেকগুলো আপেল আছে, এবং এই নির্দিষ্ট সংখ্যক আপেল, অ্যান্ড দিস আপেল, হ্যাঁ, দিস আপেল আর এনাফ ফর দিস রিচুয়াল, মানে কি এই অনুষ্ঠানের জন্য এনাফ হবে। আশা করছি বুঝতে পারছো তোমরা। তো আজকে থেকে মনে রাখবে লিটিল এ লিটিল দি লিটিল, ফিউ এ ফিউ দি ফিউ, কখন কোন সময় কোন ক্ষেত্রে ব্যবহার হয়। আমি যখন ভিডিও তৈরি করি একটু লম্বা হয়ে যায়, কারণ বোঝানোর ক্ষেত্রে একটু সময়ের প্রয়োজন। আর যে জিনিস ভালো করে তোমরা বুঝে নেবে, সেই জিনিসটা চিরদিনের জন্য মাথাতে বসে যায়, এবং ভবিষ্যতে যখনই সেই শব্দগুলো দেখবে তোমাদের কাহিনীগুলো মনে হয়ে যায়, ঠিক না? তো তোমরা চেষ্টা করবে এগুলো নোট ডাউন করে রাখার। যদি তোমরা ছাত্র ক্লাস 9 থেকে 10 বা নিচের ক্লাসে হলেও যদি তোমাদের পরীক্ষায় এরকম বাক্য আসে বা এইরকম শব্দ দেয়, তখন আশা করছি মোটামুটি একটা রাফ আইডিয়া